As a satire, the main purpose of Gulliver's Travels is to show certain shortcomings in the 18th century English society. Much of the first voyage lampoons court intrigues and the arbitrary fickleness of court favor. Lampoon, what is lampoon? Lampoon is a kind of a satire which uses satirical device to criticize someone personally. When you use your satire for personal invective, then it becomes lampoonish. And what about the arbitrary fickleness of the court? Arbitrary fickleness of the court suggests যে কেউ যে কোনো কারণে যখন তখন কোর্ট ফেভার পেতে পারে। কেউ যে কখন কোর্ট ফেভার কি করে পাবে তার জন্য মেরিটটা কিন্তু প্রায়োরিটি না। So the arbitrary fickleness of court favor suggests the arbitrariness or the non-relationship of merit with getting favored in court. তোমার যোগ্যতা না থাকলেও কোর্ট ফেভার পেতে পারে, যোগ্যতা থাকলেও পেতে পারো। কেন কি তোমার যোগ্যতাটা সবসময় কোর্ট ফেভারের পাওয়ার জন্য অনেস্ট ক্রাইটেরিয়া, অনেক ক্রাইটেরিয়ান রয়েছে, সেটা নেসেসারিলি মেরিট হতে হবে, এটা জরুরি। So obviously it is criticizing Queen Anne's court in England. The rank, কারণ বহু অযোগ্য অপদার্থ লোক যাদের রিজন নেই কোনো কোর্টে থাকার বা সেই পদে থাকার, সেটা তারা অধিকার করে বসে আছে। So obviously again Swift criticizes lack of logic behind the selection of courtiers or behind giving favor to the courtiers. He is not happy with the absence of logic behind the court favor that is meted out to the courtiers. Much of the first voyage lampoons court intrigues and the arbitrary fickleness of court favor, the rank and favor of the Lilliputians ministers being dependent on how high they can jump over a rope literally illustrates the figurative point. Gulliver himself falls out of favor. দেখো এই জায়গাটা যেটা বলা হলো যে the rank and favor of the Lilliputian ministers, লিলিপুটিয়ান মিনিস্টারদের যে কোন পদ বা র্যাঙ্ক থাকবে সেটা কিসের উপরে নির্ভর করে? ডিপেন্ডেন্ট অন হাউ দে ক্যান জাম্প ওভার এ রোপ। মানে কে কোন মন্ত্রী কোন পদে যোগ্য হবে সেটা নির্ভর করবে কে দড়ির উপরে কতটা লাফ মারতে পারে। অনেকটা এরকম হয়ে গেল না, মানে কে স্কুল টিচার হবে সেটা নির্ভর করবে কে বেশি মিড ডে মিল ভালো সার্ভ করতে পারে, কে ক্যাটারিং এর কাজ ভালো করতে পারে। মানে অনেকটা সেরকম হয়ে গেল না। যদি এখন মানে সেটাই লাগে, তো মানে কে ডিম কাটতে পারে ভালো, কে ডাল দিতে পারে ভালো, কে ঝুঁকতে পারে ভালো ভাত দেওয়ার সময়, কে শুক্রবারে চিকেন হবে না বুধবারে চিকেন হবে, ঠিক আছে? এইগুলো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় দেওয়া উচিত, কারণ লাগে তো এইগুলোই। কতটা চাল থাকবে, কতটা ডাল থাকবে, কতটা চুরি করব, কতটা হেডমাস্টার মারবে, কতটা অ্যাসিস্ট্যান্ট টিচার মারবে, কত কি করবে, এগুলোই তো লাগে। আর স্যার পড়ানোটা রাত্রি কি, ওটা আবার কি দরকার? তুমি তো স্কুলের মাস্টার, তোমার আবার পড়ানো কি আছে? তো এবার সেখানে হলো যে এই যে জায়গাটা রয়েছে এখানে অনেকটা ক্ষেত্রে এরকমও ব্যাপার যে, ঠিক আছে, মানে অনেকটা মানে মানে এখন যদি বলা হয় যে সত্যি করে যদি স্কুলে যোগ্যতা প্রমাণ করার জন্য পরীক্ষা নেওয়া হয়, তাহলে কিসের নিরিখে নেওয়া হবে? নেওয়া হবে কে চাল ডাল গম তেল বিলি করতে কত পারবে, কত ভালো হবে, তার উপর নেওয়া উচিত। ঠিক সেরকম ভাবে লিলিপুটিয়ান কোর্টেও অনেকটা দেখা যাচ্ছে যে তোমার কে কোন দড়ির ওপরে কতটা লাভ দিতে পারে
তার উপরে নির্ভর করবে কে কতটা যোগ্য তোমার মন্ত্রী হবে। তার মানে মন্ত্রিত্বের যোগ্যতার জন্য যে মাপকাঠিটা নির্ধারিত হয়েছে সেটা হলো দড়ির উপরে লাফ চাপা। এবার ধরো একটা জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ক্লাস হয় না, সেখানে পরীক্ষা নেওয়া হলো কে কতক্ষণ কান খোঁচাতে পারে, কারণ সারাদিন কাজকর্ম নিয়ে ক্লাস নিয়ে কান খোঁচাতে হয় বসে বসে, যে সে কতক্ষণ কান খোঁচাতে হবে বা সে কতক্ষণ ওই ইয়ে বানাতে হবে, ওই হাতে বানায় না এটা বা এরকম বানাতে হবে, সেগুলো আসলে হচ্ছে না কানেক্ট। হ্যাঁ বলো। So what I was saying that the selection of King's Court will be dependent on how high you can jump over a rope. এটা কাকে স্যাটারাইজ করছে বলতো? এটা হলো মানে যোগ্যতা নির্বাচন করার যে মাপকাঠিগুলো নির্ধারণ করে রাখা হয়েছে সেই মাপকাঠিগুলোকে সমালোচনা করা হচ্ছে। কেউ কলেজে পড়াবে, তাকে বলা হলো দেখো তো তুমি কেমন নাক খোটাতে পারো, মানে যদি দুটো নাক একসাথে খোটাতে পারো তাহলে তুমি ভালো কলেজে পাবে, আর যদি একটা নাক একসাথে খোটাতে পারো তাহলে তুমি গ্রামের কলেজে পাবে। এটা কোনো কথা হলো? তুমি বলবে তো স্যার কি বাল ফাল ইয়ার্কি মারছেন, না। তাহলে এটারই বা কি কথা হলো যে কে কত দড়ির ওপরে লাফ মারতে পারবে, দড়ির ওপরে ছলাং মারতে পারবে, তার উপরে নির্বাচিত হবে কে কত যোগ্য সভাসদ। যদি ওইটা হাস্যকর হয় তাহলে এখানে সুইপ যেটাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন, রিডিকিউল করছেন, স্যাটারাইজ করছেন, ক্রিটিসাইজ করছেন, সেটা হলো যে মাপকাঠিটা যেটা রয়েছে যোগ্যতা নিরূপণের, সেই মাপকাঠিটাই ridiculous, stupid, silly and deserves to be ridiculed. How can you decide a courtier on the basis of how high he can jump on a rope? How does jumping on a rope decide his eligibility to be a good courtier or to be a bad courtier? দড়ির উপরে লাফ মারাটা কি করে একজন কোর্টিয়ারের যোগ্যতার মাপকাঠি নিরূপণ হতে পারে? বাট ওইভাবেই নিরূপণ হতো ওই সময়। নট দ্যাট ওইভাবে, মানে যে ফ্যাক্টরগুলোর উপরে নিরূপণ হতো সেই ফ্যাক্টরগুলো কিন্তু কোন রকম ভাবে কানেক্টেডই নয় যে স্কিল বা যে এক্সেলেন্সের জন্য সে সিলেক্টেড হচ্ছে, মেরিটের সাথে বা সেই স্কিলের সাথে বা সেই এক্সেলেন্সের সাথে, ইকুয়ালিটির সাথে। The rank and favor of the Lilliputian minister being dependent on how high they can jump over the literally illustrates this figurative point. Gulliver himself falls out of favor because he does not pander to the king's thirst for power. Gulliver নিজে ফেভার পায়নি কেননা তেল মারতে পারেনি কিংকে। মানে যোগ্যতার একটা নতুন মাপকাঠি হয়ে গেল কে কত কাকে তেল মারতে পারে। অফকোর্স আমি এই ব্যাপারটা নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না, কেননা অসুবিধা আছে। অফকোর্স দি পার্সপেক্টিভ, অনেকে হাসছে দেখতে পাচ্ছি, তবে কোনো কমেন্ট করো না হ্যাঁ এটা নিয়ে। অফকোর্স দি অনুরোধ করলাম এটা একটা, ঠিক আছে। তেল মারাটা, যোগ্য হওয়া বা ক্যারিয়ারে উঠে যাওয়াটা একটা পদ্ধতি, এটা কখনো যোগ্যতার মাপকাঠি হতে পারে, এই কথাটা সুইট বলেছেন। এর আগে পিছিয়ে কোনো বক্তব্য আমি করতে পারবো না। তোমরা যদি এই জায়গাটা বুঝতে না পারো আমি বলে দিচ্ছি, কিন্তু কোন রকমের আর কিছু জিজ্ঞাসা করো। Of course, the perspective shifts in the second voyage.
হ্যাঁ, ব্রবডিংনাগিয়ানে যখন গেল তখন পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গেল, where Gulliver finds himself in the same relation to the Brobdingnagian as the Lilliputians were to him. মানে তুমি যেটা ছিলে ব্রবডিংনাগিয়ানে সেইটা তুমি বানিয়েছিলে বাকি লোকগুলোকে লিলিপুটে, আর লিলিপুটে তুমি যেটা নিজে হয়েছিলে ব্রবডিংনাগিয়ানে বাকি লোকগুলো হলো সেইগুলো হয়ে গেল। So you were a giant in Lilliput. Now you are a Lilliput yourself in Brobdingnagian. You made the pygmies in Lilliputian Island. Now you have become a pygmy yourself in the Brobdingnagian Island. This is the gulling I was talking about from Swift to establish his liver, his balance, his fulcrum, his equilibrium. That neoclassicists were so fond of balance and equilibrium. They were obsessed with balance and maintaining the balance. In fact, most of the neoclassical satire, I'm going to tell you something very, very critically important. In fact, most of the neoclassical satire is basically based on their obsession with balance. If they were not so obsessed with balance, I mean, most of the neoclassical satire would not have been generated in the first place. So why do we have so much satire in neoclassical age? We have so much satire in neoclassical age because they were obsessed with balance, with symmetry, with correct balance. Something that later romantics totally threw down the window. And of course, the perspective shifts in the voyage, second voyage, yes, where Gulliver finds himself in the same relation to the Brobdingnagians as the Lilliputians were to him, which not only leads to some different kinds of satiric insights, but many which are slightly darker in tone. Most of the social and political criticism occurs in chapter 6 and 7. Gulliver describes European civilization to Brobdingnagian king, including England's political and legal institutions and how they work, as well as some of the personal habits of the ruling class. Yet, even though Gulliver subsequently confesses to the reader that he cast this information in the most favorable light, the king still deduces the very strata of society and political power is infested with rampant corruption and dismissively concludes. Now, this line is probably one of the most poisonous, vitriolic, satirical line ever written in Gulliver stories. The bulk of your natives to be the most pernicious race of little odious vermin that nature ever suffered to crawl upon the surface of the earth. You have to understand this line. This is probably the most important line. This is probably the most important satirical line in the entire Gulliver stories. The bulk of your natives. যে তোমার দেশের, এটা কে কাকে বলছে? ব্রবডিংনাগিয়ান কিং পিগমি লেমুয়েল গালিভারকে বলছে বুক টুতে গালিভার স্টোরিজ। আবারও বলছি, এটা কে কাকে বলছে? ব্রবডিংনাগিয়ান জায়েন্ট কিং, তাদের কাছে সেই যে পিগমি পুচকি লেমুয়েল গালিভার ছিল, সেই পিগমি লিলিপুটিয়ান লেমুয়েল গালিভারকে বলছে, কি বলছে? দ্যাট বাল্ক অফ ইউর নেটিভ, যে তোমার দেশের বেশিরভাগ লোকজনই টু বি মোস্ট পার্নিশিয়াস রেস, সব থেকে বিষাক্ত, সব থেকে জঘন্য মানব জাতি, অফ লিটল অডিয়াস ভার্মিন, ইন সব থেকে জঘন্য নেচারের,
that nature has suffered to crawl upon the surface of the earth, যেটা প্রকৃতির উপরে পৃথিবীর উপরে হেঁটে বেরিয়েছে। মানে পৃথিবীর উপরে যত প্রাণী হেঁটে বেরিয়েছে তোমার দেশের লোকের থেকে বেশি জঘন্য, বেশি অখাদ্য এবং তার থেকে বেশি পচা, তার থেকে বেশি রাবিশ লোক প্রাণী আর কেউ হাঁটেনি। মানে পৃথিবীর উপরে যত লোক ক্রল করেছে, রিংড়িয়েছে, রিগল করেছে, তোমার দেশের থেকে খারাপ লোক আর কোথাও পৃথিবীর উপরে চলেনি। মানে সব থেকে জঘন্যতম প্রাণী তোমার দেশেই জীবটা আছে, পৃথিবীর উপরে যারা অস্তিত্ব যাবে। এখানে দুটো কথা বলবো। একটা কথা হলো যে the giant Brobdingnagian king is saying this to the pygmy tiny Gulliver in book 2. Number 1, this is the context. কে কাকে কোথায় বলেছে কথাটা সেটা আগে বোঝা দরকার। In book 2 of Jonathan Swift's Gulliver's Travels, the Brobdingnagian king has conceded this statement to the tiny Gulliver in Gulliver's Travels, book 2, second book, the voyage to the Brobdingnagians. Number 2, the second point is that you have to understand this. This second point is very significant. Is important. Second point is that when the Brobdingnagian king says this to Gulliver, most of the critics agree that Lemuel Gulliver represents England. Listen to me extremely carefully, because this is bloody important. When Brobdingnagian giant king says this to the tiny Gulliver in book 2 of Gulliver's Travels, Gulliver's land may well represent England. Gulliver's land may well represent England. What does that mean? It basically means that Jonathan Swift is using this book 2. This means that Jonathan Swift is using book 2 to criticize his own motherland, England. To tell the readers of his Gulliver's Travels that British are the most pernicious people that you can ever think of. British as the most selfish, pernicious, vitriolic, insensitive, inhuman creature that has ever survived on the face of this earth. ইংরেজদের থেকে বেশি জঘন্য জাত পৃথিবীতে আর কিছু বিদ্যমান ধরাই না করেছে। যত রকমের হোমো সাপিয়েন্স এই প্ল্যানেটের উপরে টিকেছে বা হেঁটেছে বা চড়েছে, রূপ দিয়েছে। এবং তুমি জানো কিনা জানি না, Jonathan Swift was thrown out of England for his satire, because many felt that he is not happy with English culture. He was not happy with English culture for another reason, because England was colonizing so much all over the world, and Swift did not support that. And that's why Swift is also criticizing England as an exploitative nation, as a colonial nation, as a colonial curse, as an imperial plunderer. And obviously, the British people didn't like that, because it hurt their imperial nationalism, their colonialism. আর 18 শতকের ইংল্যান্ডের ইম্পেরিয়াল কলোনিয়াল ইগোকে হার্ট করলে ইংল্যান্ড যে পাগলই হয়ে যাবে, এটা বলার বাহুল্য।
সেই সময় সাম্রাজ্যবাদের যে জায়গায় ইংল্যান্ডের ইগোটা আছে, সেখানে if anyone writes against Britain as a imperial national identity, I mean, he would be thrown out of England. It doesn't matter who you are. You may be Jonathan Swift or you may be anyone else. But if you criticize British colonial, imperial, national ego, you would be thrown out of England. It doesn't matter who you are. You may be Jonathan Swift or anyone else. It doesn't matter. You would be immediately thrown out of England. Because England was on top of his imperial game, at least during the late 18th century. And England remained on top of the imperial game for the next, say, almost for a century. This echoes the basic message of the first voyage, but the attack here is more direct and corrosive. যেখানে সুইফটের যে আক্রমণটা রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে, ভীষণ ডিরেক্ট এবং হিংস্র। However much of Swift's political writings indicate that he, and like the Brobdingnagians, favored the conception of government and society based on common sense. So Swift just wanted a nation that would be based on logic, that would be based on common sense, that would be based on balance. But England was based on England. Do you think the colonial England was based on logic and common sense? No. So there was a clash between English cultural identity as an imperial nation and Swift's dystopic moral code that kept on advocating reason, balance, logic, and human equilibrium. The supreme moment, ironical criticism, the supreme moment of ironical criticism of European civilization occurs in chapter 7, when, after offering the secret of gunpowder to the king and his subsequent horrified refusal, Gulliver declares the king to possess narrow principles and short views. There is a situation when Gulliver offered arms and ammunition to the Brobdingnagian king, and he refused. And he said to the Brobdingnagian king that if it were my country, I mean, the country king would have absolutely lapped it up. And you are thinking twice. So this is another criticism of England as a warmongering, as a pugnacious imperial giant. Of course, mankind would never be so short-sighted as to turn away from learning a new method of injuring, torturing, or killing one's fellows. Apart from this sharp comment on human nature, Swift is also alluding to the eagerness with which European nations would leap at such an offer. This is the point I was trying to put across, I was trying to drive home. This is the point I was desperate to put across. Swift is also alluding to the eagerness. Swift সেই ব্যস্ততাটাকে রেফার করছে, কোন ব্যস্ততাটাকে? With which any European nations, যেটা দিয়ে যে কোনো একজন পশ্চিম ইউরোপীয় একটা সাম্রাজ্যবাদী দেশ would leap up at such offer, এরকম আর্মসের অফারকে লুফে নিত to wage war against their neighbors. না, এরকম অফার লুফে নিলে যে কোনো প্রতিবেশীর সাথে ইমিডিয়েটলি যুদ্ধ আরম্ভ করে দিতে একটু অসুবিধা হতো। Basically, he is criticizing, he is ridiculing England as a যুদ্ধবাজ জাতি, as a imperial jati, as a warmongering nation, and as a colonial monster. And Swift had to pay a heavy price for considering England as a warmongering imperial giant colonial monster. He was thrown into the sun. The main object of the satire in Gulliver's Travels is human nature itself. So the question, next question. Now this
the last section of the lecture is going to be hugely important. This section is going to be hugely important because you may think that Swift is criticizing and ridiculing and satirizing England as a nation or as a culture because of its imperial colonial tendencies, because of its tendencies to exploit and plunder the rest of the world. But if we take this narrative to a philosophical height, then you would also come across that Swift is not only criticizing England, but also criticizing human nature in general. Because মানুষের স্বভাবটাই হলো সাম্রাজ্যবাদী, মানুষের স্বভাবটাই হলো উপনিবেশিকতাবাদী। যে মানুষই কোনো মানুষের উপরে প্রভুত্ব করার সুযোগ পাবে, সে মানুষ তার উপর প্রভুত্ব করবে। So is Swift criticizing England as a nation, as an imperial, colonial, exploitative, plundering jati, or is Swift criticizing the basic human nature? নাকি মানুষের মৌলিক চরিত্রটাই হলো এরকম যে সে সহজেই যুক্তি, বুদ্ধি এবং হুঁশ হারিয়ে পাগল হয়ে যাওয়ার তার ন্যাচারাল টেন্ডেন্সিটাই বেশি। অনেকেই বলেন নাকি এই লেখাটা যতটা বেশি পলিটিক্যাল তার থেকে অনেক বেশি ফিলোসফিক্যাল। কেন? কেননা সুইফট এখানে কেবলমাত্র ব্রিটেনকে সমালোচনা করছে না, ব্রিটেনের পলিটিক্যাল অ্যাসপিরেশনসকেই ক্রিটিসাইজ করছে না, এটা মানুষের মৌলিক প্রবৃত্তিকেও একটা দার্শনিকের মতো তিনি পর্যালোচনা করছেন, বিদ্রুপ করছেন, উপহাস করছেন, আক্রমণ করছেন। কেন না মানুষের মৌলিক চরিত্রটাই হলো এরকম যে একটা মানুষের মৌলিক চরিত্রটাই হলো লজিক, ব্যালেন্স, এগুলো হারিয়ে ফেলা এবং হারিয়ে সাম্রাজ্যবাদে পাগল হয়ে যাওয়াটা হলো মানুষের মৌলিক চরিত্র। বাট মানুষ যদি লজিক, রিজন, ব্যালেন্স এগুলোকে রেসপেক্ট করতে পারে, তাহলে মানুষের এই যে নেচারটা, এই নেচারটাকে অনেক ভারসাম্য আনতে পারবে এবং গোটা পৃথিবীর পক্ষে অনেক হেলদি এবং হ্যাপিয়ার ওয়ার্ল্ডের দিকে নিয়ে যাবে। সেই জন্যই সুইফটকে যতটা না বেশি মিসানথ্রপিক বলা হয়, তার থেকে বেশি একজন ডিস্টোপিক ফিলোসফার বলা হয়, যে মানুষকে সমালোচনা এই জন্য করছেন মানুষকে অপছন্দ করেন বলে না, মানুষকে সমালোচনা এই জন্য করছেন বিকজ মানুষকে খুবই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন যে চান না উনি যে আত্মবিধ্বংসী হয়ে যাক এই হিউম্যান স্পিসিসটা। The main object of the satire of Gulliver's Travels is human nature itself, specifically man's pride as it manifests in pettiness, grossness, rational absurdity and animalism. তার এই যে যুক্তি বুদ্ধিহীনতা, তার এই পাশবিকতা, এই মৌলিক মানুষের অমানসিক যে নেচারটাকে সমালোচনা করছে। But unless you exercise reason and balance, you won't be able to get rid of this animalish and rational, absurd nature of human predicament. Gulliver's characters as a satirical device serve Swift's ends by being both a mouthpiece for some of Swift's ideals and criticisms, and as an illustrations of them. Thus, critics on human nature are made through Gulliver's observations, as well as through philosophers, Gulliver's own transformation from a naive individual to a wise, skeptical, rational essential. সেজন্য বুক ওয়ানে সুইফট ছিল একজন একটা সাধারণ একটা ভ্রমণকারী, আর বুক ফোরের শেষে সুইফট হয়ে গেল, ল্যামুয়েল গ্যালিভার হয়ে গেল একজন জ্ঞানী, যুক্তিবাদী দার্শনিক। So therefore, Gulliver's Travels is not a travel from Lilliput to Hunin. Gulliver's Travels is a travel from irrationality to rationality. Gulliver's Travels is not only a travel from Book 1 to Book 4. Gulliver's Travels is also a travel from irrational madness, from lack of balance, to more balanced and more rational human life and behavior.
সেজন্য এই যে গালিভাস ট্রাভেল যে ট্রাভেলটা করছে না, এই ট্রাভেলসটা হলো অযৌক্তিকতা থেকে যৌক্তিকতার দিকে, পাগলামু থেকে ভারসাম্যের দিকে ট্রাভেল করছে। And this is where Gulliver's Travels is not only a geographical narrative, but also a political narrative, but more importantly, now a philosophical dystopia. So initially, it starts out as a geographical narrative. Then it becomes a British criticism of imperialism, that is to a political narrative. And finally, when we realize that this is not so much a British criticism as much a criticism of human nature, then it becomes a philosophical narrative. This is how this is traveling from being a geographical narrative to being a political narrative to being a philosophical narrative. সেই জন্য লেমুয়েল গ্যালিভার একজন নাইভ স্টুপিড ট্রাভেলার থেকে একজন ফিলোসফিক্যাল অবজারভার হয়ে গেল। আর এটা কিভাবে হলো? একটা পলিটিক্যাল জার্নি হলো, ফ্রম জিওগ্রাফি টু ফিলোসফি, ফ্রম বিইং এ জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরার টু বিইং এ ফিলোসফিক্যাল অবজারভার অ্যান্ড অ্যানালিস্ট উইথ রিজন অ্যান্ড লজিক and realism. His bitterness, তাই জন্য তার যে তিক্ততা রয়েছে, is against humanity, মানুষের বিরুদ্ধে তার যে তিক্ততা রয়েছে সেটা মিসানথ্রপিক না, কারণ it is based on 18th century ideology of realism and reason. তার কারণ হলো এটা হলো 18 শতকে রিয়েলিজম আর রিজনের উপরে বেসড। তাতে যদি তোমার মনে হয় গ্যালিভার মানুষকে ভালোবাসে না, তো মানুষকে ভালোবাসে না, কিন্তু তুমি যদি ভাবো তাহলে দেখতে পাবে মানুষকে একটু আর পাঁচজনের থেকে অনেক বেশি সেন্সিটিভিটি নিয়ে ভালোবাসে বলেই হয়তো উনি আনহ্যাপি, ডিসঅ্যাপয়েন্টেড যে এই মানুষ যুক্তি বুদ্ধি নিয়ে ব্যবহার করলে কি অ্যাচিভ করতে পারতো, কোথায় যেতে পারতো, আর যুক্তি বুদ্ধি রিয়েলিজম ব্যালেন্স না থাকার জন্য কি অবস্থায় হয়েছে। আর সেই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাই কিন্তু হলো তার মিসানথ্রপের জন্ম হওয়ার মূল কারণ। বাট সেই গ্যাপটা ব্রিজ করা যেতে পারে দুটো 18 শতকের মতাদর্শ দিয়ে, একটা হলো রিয়েলিজম আর একটা হলো রিজন। And that is why his bitterness against humanity is based on 18th century ideology of realism and reason. And remember, realism and reason এমন একটা মিডল ক্লাস ইডিওলজি যেটা কেবলমাত্র প্রোজ বা নোভেল নামক জনরাতেই লিটারারি আইডিওলজি হিসেবে জায়গা পেল। থ্যাংক ইউ। If you have any question, you have 2 minutes. Please fire away. If you have any question, fire away. You have 2 minutes and 30 seconds. It will get auto-logged. You have 1 minute and 20 seconds. Thank you.